যেটা একজন কোনো ব্যক্তির কাজ নয়, একাধিক ব্যক্তি জড়িয়ে এটার সঙ্গে। আমাদের একটা মেয়েকে ওরা কেড়ে নিয়েছে যারা মেরেছে। দিল্লির নির্ভয়া, তার কদিন সময় লেগেছিল, মেয়েটিকে মারলো, তথ্য প্রমাণ লোপাট করলো। নমস্কার, TV19-এর অন্তরালের গল্প। আর অন্তরালের গল্পে আজকে কিন্তু একদম ফাটিয়ে, কোথায় এবং ফাটিয়ে কেন বললাম বলুন তো, বিগত কয়েকটা দিন সে মানুষটা কিন্তু ফাটিয়ে একটা জিনিস করেছে, অ্যাক্টিং। এবং সেটা কিন্তু আপনারা যে ছবিটা এখন বহু আলোচিত এবং চর্চিত, ধূমকেতু, সেখানে তার অভিনয় দেখেছেন এবং আলাদাভাবে তাকে নতুন করে তাকে আবার আবিষ্কার করেছেন। এবং ধূমকেতুকে একটা মানুষকে কিন্তু বারে বারে মানুষ ভালোবেসেছে। সে আর কেউ নয়, আপনাদের প্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্র, ওয়েলকাম টু TV19 অন্তরালের গল্প। ফার্স্টে কংগ্রাচুলেশন, বাংলা ছবিতে একটা নতুন একটা দিগন্ত খুলে গেল এবং সেটা অবশ্যই দেব শুভশ্রী, এবং সব থেকে বড় কথা রুদ্রনীল ঘোষ অনেক অনেক ভালোবাসা পেল। নমস্কার, আমি প্রথমেই TV19-এ যত আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন তাদের ধন্যবাদ জানাবো। হয়তো আপনাদের মধ্যে অনেকেই কৌশিক গাঙ্গুলি পরিচালিত ধূমকেতু সিনেমাটি দেখে ফেলেছেন। যারা দেখেছেন তো তারা হয়তো বুঝতে পারছেন যে কেন এই কথা বিপ্লব বলছে। আর এরম প্রচুর মানুষ রয়েছেন যাদের দেখবার ইচ্ছা রয়েছে, কিন্তু এত হাউসফুল যাচ্ছে যে তারা টিকিট পাচ্ছেন না। তো নিশ্চয়ই টিকিট পেয়ে যাবেন, দু একদিন গ্যাপে যদি টিকিট কাটেন নিশ্চয়ই পেয়ে যাবেন। আমি আমার বন্ধুবান্ধব এবং পরিবারের যারা লোকজন তাদের নিয়েও আর কি সিনেমা হলে যেতে পারছি না, কারণ 10টা টিকিট একসঙ্গে পাচ্ছি না। তো এটা কোথাও একটা বড় ভালো লাগা দেয়। আমি সব থেকে শুরুতেই যেটা বলবো, যে এই যে এত মানুষের সিনেমা হলে ঝাঁপিয়ে পড়া ধূমকেতুর জন্য, 10টা বছর একটা সিনেমা রিলিজ করছে 10 বছর পর। আমি শুধু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কেন, সারা ভারতবর্ষে আমি এত পরে রিলিজ করা যে কোনো কারণেই আটকে ছিল কোনো একটা সিনেমা নিয়ে মানুষের এত আগ্রহ, ভালোবাসা যে জমে থাকতে পারে, আমি কেন বোধহয় অনেকেই দেখেননি। এটার কারণ কি ছিল? একটা ওপর থেকে কারণ অবশ্যই রয়েছে, যেটা হচ্ছে যে দেব শুভশ্রীর তারা তখন মেন স্ট্রিমে মানুষের ভালোবাসায়, আশীর্বাদে দুর্ধর্ষভাবে জনপ্রিয়, মানুষ তাদের স্টার, সুপারস্টার আখ্যা দিচ্ছে। আজকে তারা আরও বড় হয়ে উঠেছে, কিন্তু দেব এবং শুভশ্রী তারা বিরাট সংখ্যায় কি ছবি করেছিলেন? না, 4-5টা বোধহয় ছবি করেছিলেন যেখানে তারা একসঙ্গে হিরো এবং হিরোইনের চরিত্রে অভিনয় করেছিলেন। কি হয়, অভিনেতা বা অভিনেত্রীরা তারা নিজেদের মধ্যে রসায়নটা তৈরি করে ট্যাগ লাগিয়ে দেন না, তারা কাজ করেন। কোনো জড়িকে পছন্দ করাটা সেটা কিন্তু মানুষ ঠিক করেন। মানুষ বা দর্শক তাদেরকে নিয়ে একটা জগৎ রচনা করে, একটা ভালোবাসা রচনা করে। তো যাই হোক, সেই মানুষের দলটা কিন্তু একটা অপেক্ষায় ছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে কৌশিক গাঙ্গুলির সিনেমা, কৌশিক গাঙ্গুলির, সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ নন্দিতা, এনারা কেউ তো চ্যালেঞ্জ বা পাগলু এই ধরনের জনপ্রিয় মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা তো বানান না। তাদের যে জনপ্রিয় সিনেমাগুলো তার ধরনগুলো আলাদা। তো তাহলে এই দেব এবং শুভশ্রীর জড়িকে দেখতে এত যে প্রতীক্ষায় থাকা মানুষ, তারা কি ভেবেছিলেন যে ওখানে আবার একটা চ্যালেঞ্জ বা পাগলুর মতো দারুণ একটা দুজনের ডান্স হবে, গান হবে, ওই রকম মেন স্ট্রিমের মতো? তারা ভাবেননি। কিন্তু
কারণ তারাও সময় অনুযায়ী পাল্টেছেন, তারাও জানেন যে কৌশিক গাঙ্গুলি কী ধরনের সিনেমা বানান, তারাও জানেন এই সিনেমার গল্পটা কি কি ধরনের। অর্থাৎ সচেতনভাবেই তারা কিন্তু দেব আর শুভশ্রীর অভিনীত ভানু এবং রূপা চরিত্রটি তারা কিন্তু দেখতে এসেছে। কেউ কেউ থাকতেই পারেন একটু বাড়তি আবেগ থেকে তারা মনে করতে পারেন যে পাগলু বা চ্যালেঞ্জের মতো ওই রকম কোরিওগ্রাফ করে মেন স্ট্রিমের মতো সুন্দর নাচ গান হবে, পিছনে ব্যাকআপে অনেক বাকি শিল্পীরা নাচবেন, তারা কয়েকজন, কিন্তু বাকিরাই এসেছেন যে তারা দুজনে ধূমকেতুতে কৌশিক গাঙ্গুলির ছবিতে নিশ্চয়ই একটা অন্য কোনো কিছু করেছে সেটা দেখবার জন্য। তারা টিজারে দেখেছেন, গানে দেখেছেন যখন রিলিজ হয়নি, এমনকি ট্রেলারেও দেখে নিয়েছেন এই গল্পের ধরন কি হতে যাচ্ছে। তাহলে তারা কি জানতেন না যে তাদের প্রিয় দুজন স্টার তারা এই ধরনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন? তারা তো জেনে গেছেন গানগুলো দেখে। গানে গানে বলে যখন গানটা হলো তখন তারা কি দেখেছেন দেব এবং শুভশ্রী সেই চ্যালেঞ্জ পাগলুর মতো ওই সুন্দরভাবে একই সঙ্গে হাত পা নেড়ে সুন্দর কোরিওগ্রাফ করে নাচছেন, দারুণ দারুণ পোশাক পরে ঝলমলে? না, সবটা জেনেই কিন্তু তারা এসেছেন যে ওরা অন্য রকমের কিছু করছে। আর এখানে কোথাও দেব আর শুভশ্রীর জয় হয়েছে। দেব এখানে দুটো চরিত্র করেছে, ভানু এবং বয়স্ক একটা চরিত্র যে ঝুঁকে হাঁটে, কোমরের পেছনে হাতগুলো দিয়ে ধীরে ধীরে কথা বলে, গলায় বয়স লেগে রয়েছে। এই দুটো চরিত্র দেব করেছে। তারা দেখেছেন তো, এটা দেখেই তারা এসেছেন। তারা ট্রেলারে ওই শুভশ্রীকে দেখে এসেছেন যেটা শুভশ্রী নয়, ওটা রূপা। যখন ট্রেলারে আমি বলি যে তোমায় কি দিই বলো তো, তখন রূপা বলে যে আমি যা চাইব তা তো তোমার কাছে নেই। এটা দেখে এসেছেন আমাদের মেনস্ট্রিমের যে দর্শকেরা এসেছেন। আবার কৌশিক গাঙ্গুলির একটা হিউজ দর্শক রয়েছে, শুধু শহরে নয়, গ্রাম মফস্বলেও। এই পুরোটা জড়ো হয়েছে। এটা একটা দারুণ জিনিস যে মেনস্ট্রিম এবং শহুরের সিনেমা, এই দুটোর উপাদান এই সিনেমায় জড়ো হয়ে ধূমকেতুতে একটা দারুণ আবরণ তৈরি করেছে। এবং তারপর তারা বুঝতেই পারছিল ট্রেলার থেকে যে রুদ্রনীল ঘোষ অভিনীত যোগেশ চরিত্রটা ইমোশনের কথা বলছে। কিন্তু তারপর যখন তারা সিনেমা হলে ঢুকলেন তারা দেখলেন যে দেব শুভশ্রীর যে কেমিস্ট্রি সেটা তো ছিলই, তার সঙ্গে সঙ্গে দেব আর রুদ্রনীলের একটা মিস্ট্রিও তৈরি হলো। তো এখানেই ডেফিনেটলি আমি কৃতজ্ঞতা জানাবো প্রযোজক রানা সরকার এবং পরিচালক কৌশিক গাঙ্গুলি, যারা চরিত্রটা করা খুবই কঠিন ছিল। বিপ্লব, সারাক্ষণ পা ভেঙে বা পা মুড়ে হাঁটতে হয়েছে, প্রবল যন্ত্রণা হয়েছে, কিন্তু কোথাও যেন ওই পরিশ্রমটা সেটা মানুষের হৃদয় স্পর্শ করেছে। আর আমি বলবো আমার দেখা হয়তো 9-10 বছর কেটে গেছে, দেব নিজেকে অনেক পরিণত করেছে। শুভশ্রী হয়ে উঠেছে গৃহপ্রবেশের তিতলি, কিংবা পরিণীতায় অভিনয় করা এক দুর্ধর্ষ অভিনেত্রী, যা আজ থেকে 9-10 বছর আগে তারা শুধুমাত্র মেন স্ট্রিমের স্টাইলেই অভিনয় করা থেকে সরে এসেছেন, আরও বিস্তার করিয়েছেন নিজেদের। আর দেব হয়ে উঠেছে দায়িত্বশীল একজন প্রযোজক, এবং সে কখনো চ্যাম্প, কখনো বাঘাযতীন, কখনো প্রজাপতি, কখনো টনিক, আবার এই কখনো ধূমকেতুর ভানু হয়ে উঠেছে। আর কদিন পর আবার রঘু ডাকাত হয়ে উঠবে। জীবন যাপন, সময়, আমাদের ইচ্ছা, আমাদের যোগাযোগ সবটা পাল্টে দেয়। যেমন ওই সময় যে দর্শকেরা ভেবেছিলেন 2015-16-তে, আর 6-8 মাস পরেই
রিলিজ করবে ধূমকেতু, তারাও তো পাল্টেছেন। যে যে বন্ধুরা ঠিক করেছিলেন যে তুই আমি তুই আমরা এই কজন মিলে ধূমকেতু দেখতে যাব ওই 15-16 সালে, যে প্রেমিক বা প্রেমিকা ঠিক করেছিল যে আমরা দুজনে মিলে হাত ধরে যাব সিনেমা হলে, হয়তো সময়ের দাঁড়িপাল্লায় মাপলে দেখা যাবে সেই বন্ধুরা নেই, নতুন বন্ধুত্বে এসেছে, ছিটকে গেছে। সময় তো পাল্টায়। যে প্রেমিকার প্রেমিকা হাত ধরে হয়তো ঠিক করেছিল যে ধূমকেতু দেখতে যাব, 1 বছর পরেই যখন রিলিজ হবে 2015-16তে ভেবেছিল, আজ হয়তো সেই মেয়েটার স্বামী অন্য কেউ, আজ হয়তো সেই ছেলেটা পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোথাও চাকরি করছে, তারও বন্ধুরা পাল্টে গেছে। এটাই তো জীবন। তো তাই পাল্টানোর সময়তে সবটাই পাল্টেছে। মানুষের আবেগ কিছু জিনিস পেতে চায়, এটা জেনেও যে আমি জানি এটা বাস্তব নয়, কিন্তু যেটা থেকে গেছে সেটা হচ্ছে ভালোবাসাটা ধূমকেতুর উপর। ধূমকেতু অনেক কিছু পারল। সকাল 7টা থেকে রাত 2টো অবধি সিনেমা হল হাউসফুল। এটা বাংলা সিনেমার ক্ষেত্রে কবে হয়েছে আমি জানি না। ধূমকেতুর উপরে এত ভালোবাসা, সেখানে ওয়ার 2 বা কুলি ওই ধরনের সিনেমাগুলো টিকিট দর্শক কাটতে চাইছেন না, কেউ আটকায়নি। মানুষের ভালোবাসাই পরিষ্কার বলেছে যে তোমরা তো অনেক ভালো ভালো সিনেমা নিয়ে আসো, আমরা আমাদের একটু বাড়ির প্রিয় যে কষ্ট করে তৈরি করা রান্নাটা আমরা মন দিয়ে কদিন এখন সেইটা স্বাদ নেব, এটা কি কম পাওয়া? তো আমি ধন্যবাদ জানাবো একদম প্রথমেই কৌশিক গাঙ্গুলিকে এই গল্প এই চরিত্রগুলো তৈরি করবার জন্য। ধন্যবাদ জানাবো ড্যাক ক্রিয়েটিভ মিডিয়া এবং রানা সরকারকে। দার্জিলিংয়ে শুটিং হবে না, যত খরচ হোক চলে যাব হচ্ছে নৈনিতাল এটা করার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাবো দেব ভেঞ্চার্সকে, তারা যেভাবে এই সিনেমাটাকে রিলিজ করাবার জন্য বদ্ধপরিকর, তাদের বিরাট ধন্যবাদ জানাবো। একটাও পোস্টার নেই কোথাও দেওয়ালে, এই প্রথম বাংলা সিনেমা যা হই হই করে চলছে, কিন্তু কোথাও ধূমকেতু লেখা বলে কোনো পোস্টার নেই দেওয়ালে দেওয়ালে। এটাই হচ্ছে ধুম, এটাই হচ্ছে ধুম, এবং সেই ধুমের জন্যই আজকে কিন্তু 8 থেকে 80 ধূমকেতুর ফ্যান। সেখানে অবশ্যই রুদ্রনীলের আলাদা একটা চরিত্র আপনারা দেখতে পাবেন, এবং শহর কলকাতা এবং মফস্বল সহ 110টি হলে ধূমকেতু রিলিজ করে গেছে। এখনও যারা দেখেননি অবশ্যই যান। এবং একটু আগে যেটা রুদ্রনীল বলছিল, পরিবর্তন, সবেরই পরিবর্তন হয়েছে, এবং আমরা সামাজিক ক্ষেত্রেও দেখছি, রাজনৈতিক ক্ষেত্রেও দেখছি পরিবর্তন আর পরিবর্তন। মানুষের মধ্যে তোমার যারা পরিচিত তাদের মধ্যেও পরিবর্তন হয়েছে। কেউ এই ঘর থেকে ওই ঘর যাচ্ছে, ওই ঘর থেকে এই ঘর যাচ্ছে, আর গিয়ে বলছে আমরা স্বর্গে ফিরে এলাম। কি বলবে বল? প্রথম জায়গা হচ্ছে যে মানুষের স্বাধীনতা, যে কোনো কেউ সত্যি বলুক মিথ্যে বলুক, এটা তার স্বাধীনতা। কারুর যদি কোনো কিছু পছন্দ না হয়, আমি ছোটবেলায় মা আমাকে করলা আর আলু ভাতে দিত, নিম পাতা আর আলু ভাতে দিত, যে বাবা খা, পক্স হবে না। তখন আজকের দিনের হোয়াটসঅ্যাপ সভ্যতা, ওলা উবের অ্যাপে খাবার দাবার চলে আসা, এগুলো তো আসেনি। তো নিম পাতা আলু ভাতে বা করলা আলু ভাতে যখন আমাদের দিত, তখন অনেক সময় মা কোথায় দেখে জানলা দিয়ে ফেলে দিয়েছে, মুখে একটুখানি আলু ভাতে লাগিয়ে রেখেছে। তো মা জিজ্ঞেস করেছেন খেয়েছিস? আমরা বলেছি হ্যাঁ। পরে যখন এই বড় হয়ে জন্ডিস টন্ডিসগুলো, পক্স এইসব হওয়া শুরু হয়, তো তখন আমাদের মনে হয়েছিল ওটা না ফেললে ভালো হতো। এবার কার কাছে কোনটা পুষ্টিকর, কোনটা তার গ্রহণ করতে সুবিধে হচ্ছে, আমার দুধ খেতে ইচ্ছা করছে না, তা বলে আমি দুধ খারাপ বলবো না তো, তাই না? এটা ব্যক্তিগত পছন্দ অপছন্দ। সময় এমন একটা জিনিস, ঠিক যেমন ধূমকেতু কেউ দেখিয়ে দিল, জানি না যে ধূমকেতু আজ থেকে 15 বছর আগে রিলিজ করলে এই ঘটনা ঘটতো কিনা। এই অপেক্ষাটা যে শুধু আমাদের ছিল না, পুরো দর্শকেরা আমাদের সঙ্গে অপেক্ষায় সামিল ছিলেন, তা তো আমরা জানতামই না। শুধু সোশ্যাল মিডিয়ায় যখন কোনো কিছু পোস্ট করতাম, তখন যে কোনো ব্যাপারে দর্শকেরা লিখতেন
যে কবে রিলিজ করবে ধূমকেতু, যে কোনো বিষয় নিয়ে লিখলে কেমন। তো ওইটাই হচ্ছে সময়। সময় কিন্তু আসল উত্তরটা দিয়ে দেয়। তাই যে কোনো ক্ষেত্র হোক না কেন, কে কোথায় থাকতে অসুবিধে হচ্ছে, কার নিম পাতা আলু ভাতে খেতে অসুবিধে হচ্ছে বা দুধ খেতে অসুবিধে হচ্ছে, সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। সবই কি কাজের জন্য? আমার মনে হয় প্রত্যেকটা মানুষ নিজের মতো করে না থাকতে চায়। আমাদের সমাজেই তো চোরও আছে, সাধুও আছে। তা বলে কি মানে সমাজটাকে আমরা ভেঙে দেব? না তো, আমাদের নিয়েই চলতে হবে। এটা জেনে চলতে হবে যে ভালো মানুষের সংখ্যা যে মতের যে পথেরই হোক না কেন, চুরি জোচ্চুরি অন্যায় অত্যাচার, তার বিরুদ্ধে থাকা মানুষের সংখ্যা বেশি। আর ওগুলো পছন্দ করা মানুষের সংখ্যা চিরকালই কম হয়। এটা আজকের কথা আমি বলছি না। যখনই শাসক এসেছে, সে শাসন করবার জায়গায় শোষণ করে ফেলেছে, তখনই মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তিনি যেই হন, যারাই হন, সময়ের দরজায় কলিং বেলটা বাজবেই। তো ফলত এই সময়তে যাই হচ্ছে, যার যেটা সহ্য হচ্ছে, আপনি সত্যি হোক মিথ্যে হোক সেটাকে অবলম্বন করতে চাইছেন, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। তবে যেটাই করুন, আপনি যেই হন, ধূমকেতুটা দেখে নিন। আমি এটাই বলবো। একটা বড় কথা বলতে হয় বিপ্লব, যে আমি হয়তো একটা অন্য রাজনৈতিক মত বা পথের মানুষ, দেব সে একটা রাজনৈতিক দলের এমপি, কিন্তু আমাদের কাজ করার জায়গাটা ফিল্ম ইন্ডাস্ট্রি বা সিনেমা। যেমন একটা অফিস, মানে কেউ কেউ মাঝে মাঝে বলেন যে, বলছেন আমাকে যারা ভালোবাসছেন, ভরিয়ে দিচ্ছেন সারা পশ্চিমবঙ্গে ধূমকেতুর জন্য, এই যোগেশ চরিত্রের জন্য, মানে তারা কোন রাজনৈতিক দলের সমর্থক? বা দেবের জন্য যারা পাগল হয়ে যায়, তারা শুধুই কি একটা রাজনৈতিক দলের সমর্থক? একদমই না। ওটা আলাদা কাজ, আলাদা জায়গা। রাজনৈতিক চরিত্র হিসেবে আমরা যখন দায়িত্ব পালন করি, তখন আমাদের লড়াই থাকে পরিষ্কার, দলের নিয়ম এবং নীতি যে কথাটা বলছে সেটাকে সাপোর্ট করা। আমার ক্ষেত্র তাই, দেবের ক্ষেত্রেও তাই। দুটো বিভিন্ন মতের লোক একই অফিসে চাকরি করেন না, তারা কি অফিসে মারামারি করবে? অনেকে মনে করেন একটু দুজনে মারামারি করুক। আমাদের বাড়ির মধ্যেই বিভিন্ন রাজনৈতিক মত পথের মানুষ থাকে। আমার মা একজনকে একটা দলকে পছন্দ করে, বাবা দাদার মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকে। তা বলে কি পরিষ্কার বাড়ির মধ্যে তারা খুনোখুনি করবেন, বাড়িটাকে ভেঙে ভাগ করে দেবেন? না, এটা তো পছন্দ। কে সাধুকে পছন্দ করবে, কে অন্য কাউকে পছন্দ করবে, সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাড়িটাকে আগলে রেখে দিতে হবে, একটা আলাদা কাজ। তো ফলত সেই ক্ষেত্রে দেবের যারা কাজের ভক্ত, দেব শুভশ্রীর যারা ফ্যান, তো তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মতপথ থেকে আসে। ঠিক তেমনই রুদ্রনীল ঘোষের প্রাথমিক পরিচয় হচ্ছে মানুষের আশীর্বাদে জন্মানো একজন অভিনেতা, যে মফস্বল থেকে স্ট্রাগল করতে কলকাতা শহরে এসেছিল অনেকের মতো। খুব সিম্পল এই বিষয়টা। এটাকে নিয়ে মানে ভাববো কেন আমরা? আমায় যিনি আশীর্বাদ করছেন তিনি তো তৃণমূলের একজন কড়া সমর্থক, মা বোন, সিপিএমেরও লোকজন রয়েছে, অন্য রাজনৈতিক দলেরও লোক রয়েছে, আমার দল ভারতীয় জনতা পার্টিরও অগাধ বন্ধুরা রয়েছেন। কিন্তু সেইভাবে তো হয় না। একজন শিল্পীকে দলমত নির্বিশেষে মানুষ ভালোবাসেন, সেটা দেব হোক আর রুদ্রনীল হোক। দেবের যদি কোনো কিছু বলার থাকে, সে তার সাংসদ হিসেবে তার রাজনৈতিক দলের কথায়, আমার দলের বিরুদ্ধে মিছিলে সে হাঁটে। তো এটা তো অন্য জায়গা। সে কোথায় ঘাটাল টাটাল নিয়ে সফল বিফল, সেটাকে নিয়ে পরিষ্কার আলোচনা 10 বার চলতে পারে, সেটা তো আলাদা একটা জায়গা। কেমন? আর এটা তো একটা আলাদা কাজ সম্পূর্ণ।
আমি বাজার যাবার সময় কি জিজ্ঞেস করি কাঁধে ব্যাগ নিয়ে আমি হয়তো তৃণমূলের সমর্থক, আমি জিজ্ঞেস করি আপনি আলু বিক্রি করছেন, আপনি কি বিজেপি? নাহলে আলু কিনবো না। বাড়িতে এসে মার খাবে বইয়ের রাতে। আবার ধরুন কেউ গেলেন মাছ কিনতে, বিজেপির কোনো নেতা, হঠাৎ মাছ যে কাটছে জিজ্ঞেস করলেন তুমি কি তৃণমূল করো, তৃণমূলের মিছিলে হেঁটেছো, তাহলে মাছ কিনবো না। বাড়িতে গিয়ে তো খাবে বইয়ের গালাগাল। জীবন তো এভাবে চলে না, বিরুদ্ধাচরণ সঠিক জায়গায় হবে। কাজগুলো আমাদের আলাদা, এটা আমাদের ভালোবাসার জায়গা, এটা আমাদের হৃদয়ের জায়গা। রাজনৈতিক ক্ষেত্রে লড়াইটা এটা ভালোবাসা, রাজনৈতিক ক্ষেত্রে মানুষের জন্য কথা বলাটা দায়িত্ব। এবার অনেকে সেই দায়িত্ব নিতে চান না, তারা শুধুমাত্র একটা কাজ নিতে চান। তবে আমি বলবো যে কোনো রাজনৈতিক দলেরই সমর্থক হন না কেন, সবার আগে তাদের সব কিছু মুছে দিয়ে একটা পরিচয় হচ্ছে দর্শক। তার বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএম নেই। আর ঠিক যখন পর্দায় আমরা অভিনয় করি, সেটা দেব হোক আমি হই, বিজেপি তৃণমূল নয়, ওখানে তিনি অভিনেতা। তো এই সম্পর্কটা মিটিয়ে দেয় আমাদের সিনেমা হল। প্রায় অ্যাভারেজ গড়ে 300-র ওপরে ডেলি শো হাউসফুল যাচ্ছে। এতগুলো হল, মানে যতগুলো হল বেঁচে আছে সেই সবকটা হলে রিলিজ করেছে। এবং সবথেকে বড় কথা, যে হলগুলোতে সেইভাবে টিকিট বিক্রি হতো না, মানুষ যখন ঝাঁপিয়ে পড়েছেন সিনেমা হলের পাশে ওই বাদামওয়ালাটা, ওই ফুচকাওয়ালাটা বা ওই ঝালমুড়িওয়ালাটা, যার বিক্রি হতো না, সেই মানুষটার পেটে আজকে ভাত যাচ্ছে। এর থেকে ভালো লাগা কি হতে পারে? একদম। এবং রুদুনীলের সঙ্গে কথা বলতে বলতে আরেকটা জিনিস খুব ক্লিয়ার, যে সমান্তরাল ব্যবসাটা সেটা কিন্তু সিনেমা ভিত্তিক, সেটা কিন্তু চলতে, যেমন রুদ্রনীল বলল পারিপার্শ্বিক যে ব্যবসাটা, সেটাও কিন্তু সিনেমা দিয়েই কিন্তু চলতে থাকবে। রুদ্রনীল, তুমিও একটা জিনিস একটু আগে বললে যে যার মতন, যার মতাদর্শে চলুক, সেটা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকতে পারে না এবং তাকে বাধা দেওয়ার প্রশ্ন থাকে। কিন্তু রুদ্রনীল, আমাদের এই শহর কলকাতায় একজন বিশিষ্ট অভিনেত্রীকে বয়কট করা হচ্ছে, কেননা সে অভয়ার সঙ্গে যুক্ত, সে অভয়ের জন্য প্রতিবাদ করেছে। আরেকজন শিল্পী আছে, সে কিন্তু কাজ পাচ্ছে না। দেখুন, এই কাজ পাওয়া না পাওয়ার যে যন্ত্রণা, এই সিনেমাটা তো 9 বছর আগে তৈরি হয়েছিল, এখন তো তৈরি হয়নি। তো যাই হোক না কেন, কাজ, শিল্পীর কাজ কেড়ে নেওয়ার পক্ষে যে রাজনীতিই রয়েছে, যে দলই করুক না কেন, তারা নিজেদের ক্ষতি করছেন। শ্রীলেখার ব্যাপারে অ্যাকচুয়ালি কি হয়েছে আমি জানি না, কিন্তু আমি দেখতে পেলাম যে কেউ বলছেন ওকে বয়কট করুন। সেটা কি জন্য জানি না। আর বিগত বছর 15 এমনি শ্রীলেখা অনেক কম কাজে তাকে দেখি, সেটার কারণ আমার জানা নেই। শ্রীলেখা সিপিআইএমের, কারণ সিপিআইএম দলের সমর্থক কর্মী তো কমে গেছে, নেই প্রায়, তাদের বিধানসভায় সিট নেই। তো ফলত মানে এটা আমার কথা নয়, তো এটা তো বাস্তব। ভোটার তো আর কোনো রাজনৈতিক দলের নিজস্ব নার্সিংহোম নেই যে জন্মায়। বিজেপি যে প্রায় এই রাজ্যে প্রায় 40% ভোট পেয়েছে 2024-এ, বিজেপির তো নার্সিংহোম নেই, তাই না? এই মানুষই তো দিয়েছে, তারা মত পরিবর্তন করেছেন। যে আমি যে রাজনৈতিক দলকে বিশ্বাস করতাম, তারা কথা রাখতে পারছে না, ওকে দেখতে পাচ্ছি কথা রাখছে, বা ওর মধ্যে আমার যা বলবার ইচ্ছা, আমার কথা ও বলছে। তো ফলে এইভাবেই চেঞ্জ হয়। আমি আলাদা করে কোনো দলের নামটাম বলবার দরকার নেই, এরমই হয়। শ্রীলেখাকে ইদানিং কিছু সিপিআইএম এর আন্দোলন, সেখানে সক্রিয়ভাবে দেখতে পাই। তো এবার কারা বয়কট করছে এটা কি করে বলবো, মানে কি জন্য বয়কট করছেন আমি এখনো তো বুঝতে পারিনি। কি জন্য বয়কট করছেন, যদি এটা লেখা থাকতো, আমি দেখলাম একটি জায়গায়, এইভাবে কাউকে বয়কট করা যায় নাকি? সত্যি এটা তো সেই যুগ নয়, এক ঘরে করে দিলাম।
পারা যায় না, এগুলো বোকামি। যদি কেউ করেন দু একদিনের জন্য, শিল্পী তিনি তার যোগ্যতায় কাজ করবেন। তার কোনো কাজে যারা বাধা দিচ্ছে তারা নিজেদের সময় নষ্ট করছেন, তারা মানুষের চোখে নিজেদের যে পজিশন সেইটাকে ছোট করছেন। হয়তো আমি কাউকে বাধা দিয়ে, কাউকে আটকে রেখে, আমি যদি বলি যে আমার প্রতি যে সারা পশ্চিমবঙ্গের মানুষের এত ভালোবাসার ঢেউ আছড়ে পড়ল ধূমকেতুর জন্য, পড়ছে, এটাকে কেউ আটকাতে পারলেন? রুদ্রনীল ঘোষের কাজ আটকেছিলেন কয়েকদিন না তো। তো যদি কেউ এই কাজ করেও, আমি তাদের বলবো যে নিজের আপনাকেও মানুষ ভালোবাসে, কিন্তু আপনি এমন কোনো কিছু করে ফেলবেন না যেখানে মানুষ আপনাকে ভালোবাসতে গিয়ে সরে যাবে বা আপনার উপর রাগ তৈরি হবে, এটা তো ঠিক নয়। তো কয়েকদিন জনবিপ্লব, আমার একটা জিনিস মনে হয়, দায়িত্ব আর ক্ষমতা এই দুটোর মধ্যে না তফাৎ যদি কেউ গুলিয়ে ফেলে তখন বিপদ হয়। দায়িত্ব দেয় মানুষ ভরসা করে, আর যখন দায়িত্বে পাওয়া ওই কাজটা নিয়ে তোমার বিরাট বড় অহংকার তৈরি হয়ে যায়, তখন সেটাকে ক্ষমতা বলে। আমার মনে হয় যে কেউই কোনো কিছু জায়গায় চিরকালীন নই আমরা, তো তাই এমন আমরা কোনো আচরণ করব না, মিথ্যে আচরণ এমন কিছু করব না বা বলবো না যেখানে কালকে আমায় নিজের কাছে নিজে ছোট হয়ে যেতে হয়। তাই যারা যারই কাজ আটকাচ্ছেন বা ভয় দেখাচ্ছেন, অবরোধ তৈরি করছেন সত্য বলবার বিরুদ্ধে, সত্য ঘটবার বিরুদ্ধে, তারাও কিন্তু কোথাও না কোথাও একটা জানেন যে এটা আমি করছি কিন্তু মানুষ আমায় ভালোভাবে নিচ্ছে না বা নেবে না, এটা তো ঘটেই। একদম এটা ঘটে। এবং আমার শেষ প্রশ্ন দিকে আমি এগিয়ে যাব, এবং আপনারা যারা ওপারে রয়েছেন, যারা এখনও পর্যন্ত ধূমকেতু দেখেননি, অবশ্যই আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ধূমকেতু দেখুন, এবং সেখানে অবশ্যই আমাদের প্রিয় অভিনেতা রুদ্রনীলকে আবার নতুনভাবে 10 বছর বাদে কি হয়েছে, কিন্তু ছবিটার মধ্যে একটা প্রাণবন্ত রূপ রয়েছে যেটা রুদ্রনীল আপনাদেরকে করে দেখিয়েছে, এবং আপনারা যারা দেখেছেন যথেষ্ট ভালোবাসা দিয়েছেন। আমার শেষ প্রশ্ন রুদ্রনীল, 8ই আগস্ট আবার চলে গেল, একটা বছর শেষ, মানে একটা বছর আমরা যেন মনে হচ্ছে যেন স্বাধীনতা সংগ্রামে আন্দোলনে নেমেছি, একটা বছর করে যাচ্ছে, আর বিচারের অপেক্ষায় তার মার কপাল ফাটছে। যাই হোক, মানে আমাদের সেই বিচার নীরবে শুধু কাঁদছে, বিচার আর পাওয়া গেল না। আমি এইভাবে দেখি, বিচার এখনো তো শেষ হয়নি। আদালত থেকে কি আদপেই সর্বোচ্চ জায়গা থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের বোন অভয়া তিলোত্তমাকে যেভাবে পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল, এ তো সবাই জানে যে এটা একজন কোনো ব্যক্তির কাজ নয়, একাধিক ব্যক্তি জড়িয়ে এটার সঙ্গে। এটা তো সবাই জানেন যে কে বা কারা ভয় দেখাচ্ছে বা মিথ্যে কথা বলছে, আমরা জানি না। আদালত বলে দিয়েছেন যে সব শেষ না। দুর্ভাগ্যজনকভাবে তার বাবা এবং মা, তাদের যেটা গেছে তার হয়ে যতই আমরা চোখের জল ফেলি, আমাদের বোন অভয়া তিলোত্তমা বলি, যারাই মিছিল মিটিং করি, প্রতিবাদ করি, আমাদের থেকে বেশি গেছে তো ওই বাবা মার। তার উপরে যখন কোনো আঘাত আসে, এর থেকে কষ্টের তো কিছু হতে পারে না। তারা কি চাইতে বেরোচ্ছেন, কিসের কথা বলছেন? তারা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে নিজের চলে যাওয়া মেয়ের জন্য বিচারটা যাতে হয় পাশে মানুষকে চাইছে না। তারা বলেছিলেন যে আমাদের একটা মেয়েকে ওরা কেড়ে নিয়েছে যারা মেরেছে, কিন্তু এত সন্তানকে আমরা পেয়েছি। হ্যাঁ, কেউ কেউ ওনার কাছে এসছিলেন, তারা আবার দল বেঁধে সরেও গেছেন। আমরা এগুলোকে নিয়ে কাউন্ট করব না। কাউন্ট করব হচ্ছে যে সত্যের প্রতি যে আকুতি, সত্যের প্রতি যে লড়াই, সেটা তো রয়ে গেছে।
বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে না, ভুল হচ্ছে। যারা এই নৃশংস পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছেন তারা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে প্রমাণগুলোকে মিটিয়ে বা গুলিয়ে দিয়েছেন। ফলত খুব সুদক্ষ পদক্ষেপে এগোতে হচ্ছে। আমি এটা খুব সোজা একটা উদাহরণ দিতে পারি বিপ্লব ভাই। আমাদের বাড়ির, আচ্ছা জমি টমি নিয়ে ঝগড়া হয়নি, তোমার আমার বাড়ির লিগ্যাল ঘটনা ঘটেনি সম্পত্তি ভাগ নিয়ে, সাধারণ কেস, সেখানে কোনো খুনটুন হয়নি। আমাদের দর্শক বন্ধুদের হয়নি। একটাই শুধু জিজ্ঞাসা করার, কত বছরে মিটেছে? বিচার পেয়েছেন? 2, 3, 4, 5, 9, 10 বছর লেগেছে, হ্যাঁ বা না? আচ্ছা বলুন তো, দিল্লির নির্ভয়া, তার কদিন সময় লেগেছিল? আসলে আমাদের আবেগ রোজ চায় যে কালকেই যারা এই ঘৃণ্য পরিকল্পিত অপরাধ তৈরি করে মেয়েটিকে মারলো, তথ্য প্রমাণ লোপাট করলো, শুধু একটা ওই সঞ্জয় রায় নয়, তার নেপথ্যে যত বড় বা ছোট মাথারা রয়েছে তাদের বিরুদ্ধে চূড়ান্ত রকম বন্দোবস্ত হোক। কিন্তু এটাও তো আমরা জানি যে আমার বাড়ির প্রতিবেশীর সঙ্গে পাঁচিল নিয়ে যে ঝগড়াটা, সেইটা 5 বছর কোর্টে লড়েছে। তাই এরম একটা জটিল কেস যেখানে অপরাধীরা অত্যন্ত প্রভাবশালী এবং বুদ্ধিমান, তাই এটা একটু সময় লাগবে আমরা জানি, কিন্তু ওই হৃদয় চাইছে রোজ। তো যারা বোকামিগুলো করছেন তাদের বলবো যে এটা করবেন না। সত্য সামনে আসবেই, যেই হোক না কেন। ভারতীয় বিচার ব্যবস্থার বিরুদ্ধে কেউ কেউ কথা বলেন, বিচারকদের বিরুদ্ধে পোস্টার মারেন, তাদের এজলাস বয়কট করান যাতে না চোর শাস্তি পেতে পারে। কয়েকদিনের জন্য বিভিন্ন রকম আইনি প্যাঁচ পয়জার করে দামি দামি লয়ারকে দিয়ে যে কোনো বিষয়ের মামলা শুনানি যাতে দেরি হয় তার বন্দোবস্ত করেন, অর্থাৎ যাতে অপরাধী আগে থেকেই চিহ্নিত হয়ে তার জেল টেল না হয়। কিন্তু সারা পৃথিবীর ইতিহাস ফলে এইভাবে তো কেউ বেঁচে থাকেনি, নিজেকে লুকাতে পারেনি। তাই অভয়া তিলোত্তমা আমাদের বোন হোক, বাকি আর যে যে ঘটনাগুলো পশ্চিমবঙ্গকে যন্ত্রণা দেয়, ঠিক ধূমকেতু রিলিজ 10 বছর হওয়ার পরেও যেমন ভালোটা ভালো হয়ে বেরিয়ে এলো, মানুষের আবেগ একটুও কমেনি, ঠিক তেমনই যেটা ভালো, যেটা সত্যি, সেটা হাজার বাধাতেও আটকাতে পারা যায় না, সময় লাগলেও বেরিয়ে আসবেই। একদম সময় লাগলেও বেরিয়ে আসবে, সেটা বেরিয়ে এসছে ধূমকেতু হিসাবে। আর ধূমকেতু মানে আমাদের বাংলা চলচ্চিত্র জগতের একটা মহান সাফল্যের দিন আমরা সেলিব্রেট করছি। যেতে যেতে এটাই বলবো যে আগামীতে TV19-এর পর্দায় এরকমই অন্তরালের গল্প চলতে থাকবে এবং পরবর্তীতে অবশ্যই রুদ্রনীল ঘোষ আপনাদের সঙ্গেও থাকবে।